একটি ফেম, যে ফেমে আগুন আছে, রক্ত আছে, প্রতিশোধের গন্ধ। আরিয়ান মির্জা ক্ষমতার মধ্যে মক্ত, যার ভালোবাসে বিষ, যুদ্ধে বরবাদ। নিতুকে পাওয়ার নেশায় সে ভাঙলো আইন, পরিবার, নিজেকেও। কিন্তু যখন ভালোবাসা হয়ে গেল সবচেয়ে বড় ফাঁদ, আদিব মির্জার রাজনীতি, ফারহানের ঘৃণা, আর নিতুর মিথ্যা ভালোবাসা জ্বলছে আরিয়ান। প্রতিটি শটে রক্ত জোড়া যুদ্ধ। ভালোবাসা কি ক্ষমা করে, নাকি ক্ষমা চায় মৃত্যুর আগে? বরবাদ, ভালোবাসার নামে এক বেদনা, যেখানে শেষ দৃশ্য শুধু শুরু। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। মুভির শুরুটা হয় আরিয়ান মির্জা অর্থাৎ শাকিব খানের ছোটবেলার দৃশ্যপট দিয়ে। আরিয়ান তখন ক্লাস 10-এ পড়ে, শিক্ষক ক্লাস নিচ্ছিলেন আর আরিয়ান তার পাশে সিটের মেয়েটার দিকে অপলক তাকিয়েছিল। হঠাৎ আরিয়ান মেয়েটার গালে কিসি করে দেয়। শিক্ষক তো ভীষণ রেগে যায় আর একের পর এক তার হাতে আঘাত করতে থাকে। তখন আরিয়ান হাতে থাকা কলমটা একদম স্যারের হাতে বসিয়ে দেয়। আরিয়ানের চরিত্রটা ছোটবেলা থেকে এরকম বখাটে হবেই বা না কেন, বাবার একমাত্র ছেলে সে। বাবার যেমন আছে টাকা পয়সা, তেমন আছে রাজনৈতিক ক্ষমতা। আরিয়ানের বাবা আদিব মির্জা আরিয়ান যে মেয়েটাকে কিস্তি দিল তার মাকে বোঝাচ্ছিল তার ছেলের ওপর থেকে অভিযোগ তুলে নিতে, কিন্তু সেই মহিলা অভিযোগ তুলবে না বলে। তখন আদিব মির্জা ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিত্য শুধু আমার। বলতে বলতে দেখা যায় আদিব মির্জার উপস্থিতিতে বিশাল এক সৈন্যদল অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছে। এবার শাকিব খানের একদম মাথা নষ্ট করা লোক সামনে আছে। আপনি শাকিব খানের ফ্যান না হতে পারেন, তবে এখানে সাকিবের লুক, এক্সপ্রেশন সব কিছু তারিফ করার মতো। আরিয়ানের সৈন্যদল নিয়ে একটা হেলিকপ্টার উঠছিল আর বলছিল শাহজাহান মমতাজের জন্য একটা তাজমহল বানাইতে পারে, আমি নিতুর জন্য 100টা তাজমহল বানাইতে পারি, আবার সেই তাজমহল বাইঙ্গা চুরমার করে দিতে পারি নিতুর জন্য, সব কিছু বরবাদ করে দিতে পারি, আবার নিতু আমার না হলে নিতুরে বরবাদ করে দিতে পারি। আরিয়ান হেলিকপ্টার একটা পাহাড়ে এসে দাঁড়ায়, যেখানে ফারহানের সাথে নিতুর বিয়ে হচ্ছিল। নিতু আরিয়ানকে দেখে দাঁড়িয়ে যায় আর আরিয়ান সোজা নিতুকে শ্যুট করে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় নিতু হত্যার বিচারের জন্য দেশে তুমুল আন্দোলন শুরু হয়ে গেছে। সবার একটাই দাবি, আরিয়ানের ফাঁসি চাই। কঠোর নিরাপত্তার মাধ্যমে আরিয়ানকে আদালতে আনা হয়। উকিল সাহেব আদালতের সামনে বলতে শুরু করে, আসামি কাঠগড়া যিনি দাঁড়িয়ে আছেন তার সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, তার সম্পর্কে আপনি আমরা সবাই ভালো জানি। চাই আরিয়ান বোঝানোর চেষ্টা করে, বাড়িতে যাচ্ছি তো আমরা। এরপরে সে নিতুকে তুলে নেয় আর রুমে গিয়ে বিছানা শুয়ে দেয়। কাজের মেয়েটা খারাপ চিন্তা করে আরিয়ান মাকে ডাকতে থাকে। তখন আরিয়ান তাকে সাইলেন্স থাকতে বলে আর খুব যত্ন করে আরিয়ান নিতুকে পৌঁছে দেয় এবং নিতুকে কিছু গিফট দেয়, যে গিফটগুলো ছিল লিলি ব্যান্ডের। নিতু বাসায় ঢোকার সময় দারোয়ান তাকে বলে, ম্যাডাম আপনি যে তার সাথে ঘোরেন, আপনি কি জানেন ওই আরিয়ান মির্জা কতটা খারাপ? এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, এমন কোনো খারাপ কাজ নেই যে সে করে না। অফিসে দাঁড়িয়ে নিতু ইউটিউবে আরিয়ান খবর দেখছিল। তখন আরিয়ান চলে আসে, নিতুর হাত থেকে ফোনটা পড়ে যায়। আরিয়ান তাকে নতুন একটা ফোন আর একটা ব্র্যান্ড নিউ কার গিফট করে। এরপর একদিন অফিসে কাজের মধ্যেই আরিয়ান নিতুকে নিয়ে যেতে চায়। তখন অফিসের বস শুধু চেয়ে তাকে, কিন্তু কিছুই বলতে পারে না। আরিয়ান নিতুকে নিয়ে একটা ফ্ল্যাটে যায়, যে ফ্ল্যাট আরিয়ান নিতুর জন্য কিনেছিল। বিশাল আলিশান এক ফ্ল্যাট। নিতু শুধু অবাক হয়ে দেখছিল। এতক্ষণ তো শুধু আরিয়ান আর নিতুর গল্প শুনলেন, এবার সামনে আসে অন্য একটা চরিত্র, আরিয়ানের মামার। অফিস থেকে ফোন করে আরিয়ান টাকা পয়সা খরচ করা দেখতে পারে না, তাই সে নিতুকে শেষ করে দেওয়ার প্ল্যান করে। আরিয়ান নিতুকে নিয়ে পার্কিং লটে দিয়ে যাচ্ছিল, তখন সে বুঝতে পারে আশেপাশে কেউ আছে, তাকে আক্রমণ করতে চাচ্ছে। সে নিতুকে গাড়িতে রেখে সামনে দাঁড়ায়। তখন একের পর এক তাকে আক্রমণ করা হয়। আরিয়ান সবাইকে নির্মমভাবে মেরে ফেলে। নিতু গাড়িতে বসে অবাক হয়ে দেখছিল আরিয়ান কতটা ভয়ঙ্কর। এরপর আবার এক নিত্য অফিসে প্রেজেন্টেশন দিচ্ছিল, তখন আরিয়ান তাকে সেখান থেকে নিয়ে আসে। উপস্থিত সবাই তাকিয়ে থাকে, কিন্তু কিছু তো করার নাই। ওই কোম্পানির মালিক আদিব মির্জার কাছে আরিয়ান কথা খুলে বলে। তখন আদিব মির্জা আরিয়ান মামাকে বন্ধ করে বলে, আরিয়ান একটা মেয়েকে পছন্দ করে, মেয়েটার জন্য কোম্পানির অনেক লস হয়। তোমার কাছে যে লোকটা গেছে তাকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও। মামার তোর মাথায় বাড়ি, কিন্তু কিছু তো করার নাই। মামা এই লোকটাকে একটা চেক দেয়। তখন লোকটা চেকের বদলে ক্যাশ চাইলে মামা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, লোকটাকে আচ্ছা মতো পিটুনি দেয়। এদিকে লোকটা গিয়ে নিতুকে যাচ্ছে তাই বাসায় গালমন্দ করতে থাকে আর নিতুকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এরপরে আগমন হয় আরিয়ান, সে সোজা অফিসে চলে আসে আর এই লোকটাকে রুমে ঢুকে সেখানে তাকে কিছুটা উত্তম মাধ্যম দিয়ে অফিসের সবার সামনে গিয়ে কুকুরের মতো করে নিয়ে যায়। নিয়ে যে আমার বাপের কাছে বিচার দিছিস, সেদিন কিছু বলি নাই, কিন্তু আজ ও যদি তোকে ক্ষমা না করে তাহলে তোর আর ক্ষমা নাই। নিতু লোকটাকে তুলে তার কাছে নিজে ক্ষমা চায়,
কারণ আরিয়ান তার জন্য যা যা করে তার জন্য শুধু সে নয়, যে কোনো কোম্পানি সেটা সইবে না। লোকটা চলে যায়। নিতু রেগে গিয়ে বলে, আচ্ছা আপনি কি চান বলেন তো, আমাকে বিচারে নিতে চান? চলেন, এক্ষুনি চলেন। আরিয়ান এক ধমক দিয়ে বলে, এগুলো কি বলো তুমি? আমি যদি এসব চাইতাম তাহলে প্রথম দিনই সব করতে পারতাম। আমি তো ভালোবাসি তোমাকে, পাগলের মতো ভালোবাসি। নিতু বলে যে কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আমি কেন? আপনাকে একটা রাস্তার মেয়েও ঘৃণা করবে। আপনার সব আছে, টাকা পয়সা ক্ষমতা সব, কিন্তু একটা জিনিস নাই, মানুষত্ব। আপনার সাথে কেউ কিভাবে সংসার করবে? সারাদিন নেশা করেন, গ্যাঞ্জাম করেন। আরিয়ানের কিছু বলার থাকে না। সে যখন বাসায় যায় তখন তার প্রচুর নেশা চাপে, পাগল মতো করতে থাকে। জিলু তার সামনে। ডাক্তার ও জিলুকে বলে, আমি এখানে আছি, কেউ যেন না জানে। বাবাজি গেলে বলবি আমি বিদেশে গেছি। রিয়াবের দিনগুলো খুব কষ্ট কাটে থাকে। আরিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেওয়ালে মাথা ঢুকতে থাকে। এভাবে ধীরে ধীরে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জিল্লুকে বলে, উনি তো ওনার বাবাকে জানাতে বারণ করেছেন, এখন আমরা কি করব? জিল্লু নিতুকে খবর দেয়। নিতু আসে বাইরে থেকে, আরিয়ানের কষ্টটা নিজ চোখে দেখে। এরপর আরিয়ানের পাশে বসে বলে, তুমি আমার জন্য এতটা করছো। আরিয়া নিতুকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। আরিয়ানের মামা এক নেতার ছেলের প্রিন্সের সাথে কথা বলছিল। তখন আরিয়ান আর নিতু সেখানে আসে। মামার সাথে নিতুকে পরিচয় করিয়ে দেয়। তখন প্রিন্স নিতুকে হাক করার জন্য এগিয়ে আসে। নিতু হাক না করে সালাম দেয়। তখন প্রিন্স নিতুকে আনস্মার্ট আল কালচার বলতে থাকে। তখন আরিয়ানের তো মাথা গরম হয়ে যায়। সে প্রিন্সকে বলে যে তুই যদি গেস্ট না হতি তাহলে তোর মাথা এখনই আলাদা করে দিতাম। আরিয়ান চলে যাচ্ছিল, তখন এই প্রিন্স ডাক দিয়ে বলে, আমি নাবেদ খানের ছেলে প্রিন্স। আমি যদি শিশি করিয়ে দেই না তাহলে এরকম 4-5টা মেয়ে এমনিতে বেসে যাবে। আর তুই এরকম আনকানসাল মেয়ের জন্য আমাকে অপমান করলি। আরিয়ান এখানে কিছু বলে না, তবে সে কি ছেড়ে দেওয়ার পাত্র? প্রিন্স একটা ক্লাবে চিল করছিল, তখনই আরিয়ান সেখানে যায় আর প্রিন্সকে ধরে উত্তম মধ্যম দেয়। তারপর প্রিন্স যেটা করার কথা বলছিল আরিয়ান প্রিন্সের মুখের উপর ঠিক সেটাই করে দেয়। এই অপমান প্রিন্সের সহ্য হয় না। সে তার বাবাকে বলে, আমাকে এত বড় অপমান করলো, আমি কিছুই করতে পারি নাই। তুমি এখনই ভাইকে দেশে আসতে বলো। নামেদ খান বলে যে তোর ভাই যে কতটা ভয়ঙ্কর তা তো আমি জানি, এর জন্য তো তাকে দেশে আসতে বলি না। ও দেশে আসলে আদিপ মির্জার পরিবারকে কচুকাটা করে ফেলবে। বলা হচ্ছিল এই মুভির বড় একটা চমক জিসু সেনের কথা। মুভিতে তার নাম ফারহান। একদিন ফারহান একটা থানায় হামলা করেছিল আর থানার সব পুলিশকে মেরে ফেলেছিল। তখন নাবেদ খানের অনুরোধে ফারহান বিদেশে চলে যায়। তারপর নাবেদ খান তাকে দেশে ফেরার বিরুদ্ধে রেস্ট্রিকশন দিয়ে দেয়, যেন সে আর দেশে ফিরতে না পারে। নাবেদ খান প্রিন্সকে ধৈর্য ধরে সময়ের জন্য অপেক্ষা করতে বলে। এর মধ্যে আরিয়ানের মামা সেখানে আসে আর নাবেদ খানকে বলে যে এই সব কিছু ওই মেয়ের জন্য। একটা কাজ করেন, আমি ওই মেয়েটাকে শেষ করে দিচ্ছি। হয়েছিল একজনকে শুয়ে বেঁধে রাখা হয়েছিল, অন্যজনকে বসিয়ে। ছেলেটা পান ভিক্ষা চায় আর বলে যে আরিয়ানের মামা এই কাজ করতে বলেছিল। আরিয়ান খুব খারাপভাবে ছেলেটাকে পরকালে ফাটিয়ে দেয়। আরিয়ানের মামাকে ডেকে পাঠানো হয়। তাড়াতাড়ি মামা চলে আসে। আরিয়ান বলে যে এতদিন শুনেছিলাম মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে, এখন তো দেখি তুই আমার সবচেয়ে বড় বিপদ। বাবার বিজনেসের টাকা পাচার করে বিদেশে পাঠাইছ। আমি কিছু বলি নাই, কারণ ওটা আমার ম্যাটার করে না। কিন্তু এখন যে জায়গায় হাত দিছ মামা, এটা আমার কাছে অনেক বড় ম্যাটার করে। মামা মাপ পেতে থাকলে আরিয়ান মামাকে 2 ভাগ করে ফেলে। জানাজার সময় আদিপ মির্জা জানতে পারে মামাকে আরিয়ানে মেরেছে। বাবা ছেলে একসাথে বসে আরিয়ান বলে যে মামা যায়, দোষীদের গ্রেপ্তারের জন্য সারা দেশ হইচই পড়ে যায়। আরিয়ানের বাবা তখন মিডিয়াকে আশ্বাস দেয় যে খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে এবং তার দলের সবাই বসে একটা পরিকল্পনা করে যে মধুপুর গ্রামের কোনো এক নিরীহ মানুষকে ধরে আনা হবে এবং তাকে ফাঁসি দেওয়া হবে। সেদিন পুলিশ রমিজ মিয়ার বাড়িতে যায়। নিতু আর মিতু 2 বোনের সামনে থেকে রমিজ মিয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, কিন্তু তারা তখনও জানে না তাদের অপরাধ কী। নিতু আর মিতু তার এক প্রতিবেশী চাচার কাছে কান্নাকাটি করে তার বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করার জন্য। তখনই সে চাচা বলে তাদের বাবা খুব বড় একটা কেসে, তো আদিপ মির্জা চাইলে তার বাবাকে বাঁচাতে পারে। নিতুর বোন আদিপ মির্জার কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। তখন আদিপ মির্জা মিতুকে দিকে দৃষ্টি নজর দেখে। সে মিতুকে প্রস্তাব দেয় এবং এক রাত কাটানোর জন্য বলে, তাহলে তাদের বাবাকে ছেড়ে দেবে। নিরুপায় মিতু সেদিন আদিপ মির্জার প্রস্তাবে রাজি হয়ে যায়। নিতু ভোরবেলা ঘুম থেকে উঠে তার বোনকে ফ্যানের সাথে জ্বলতে দেখে। এদিকে আদালতে তার বাবা দোষী সাব্যস্ত হয় আর তার বাবাকে সেদিন আমার পরিবার ধ্বংস হয়ে গেছে, এবার তোমার বাবার ধ্বংস হবে তোমার জন্য, কারণ আমি এটা বুঝে গেছি তোমার বাবার উইক পয়েন্ট তুমি আর তোমার উইক পয়েন্ট আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমার লাইফটা হেল হয়ে যাবে।
আর তোমার লাইফটা হেল হয়ে গেলে তোমার বাবার লাইফটা হেল হয়ে যাবে। কিন্তু আরিয়ানকে জানিয়ে দেয় সে মোটেও তাকে ভালোবাসে না, সবটাই ছিল প্রতিশোধ। আরিয়ান নিতুকে বোঝানোর চেষ্টা করে, আমার বাবা তোমার সাথে অন্যায় করেছে, আমি তো কিছু আর শাস্তিটা ভোগ করতে পারবে না। আরিয়ান বলে আমি সব সহ্য করতে পারবো, শুধু এটাই সহ্য করতে পারবো না। নিতু খুব সুন্দর। আরিয়ান জেলুকে ডাক দিয়ে বলে সব নেতাকে এক লগে কর, সবাইকে এক জায়গায় করা হয় আর ইচ্ছে মতো দুষ্টু পানি খাওয়ানো হয়। এরপর দেখা যায় মাথা নষ্ট করা এক দৃশ্য। আরিয়ান এক মেশিন গান নিয়ে ফায়ার করা শুরু করে। ফিন্স বিদেশে থাকা তার ভাইকে অর্থাৎ ফারহানকে ফোন দেয়। এদিকে আরিয়ান নিতুর বাসায় আসে আর বলে যে সে সবাই তোমাকে ভালোবাসবো। এবার আরিয়ান রেগে যায় আর বলে আমি তোর জন্য পাগলামি করতেই থাকবো আর তুই আনন্দ নিতে থাকবি। আমি তোরে ভালোবাসি 1 সেকেন্ডে আর তোকে ভুলতে লাগবে ন্যানো সেকেন্ড। আর আরিয়ান নিতুকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, তখন নিতু দৌড়ে আসে আরিয়ানকে জড়িয়ে ধরে, বলে ফিলিস আমাকে ছেড়ে যেও না। যখন তুমি আমার ছিলে তখন আমি বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি তুমি আমার কি। আরিয়ান নিতুকে ক্ষমা করে দেয়। ঠিক তখন নিতু হেসে উঠে বলে আর একটু আগে আরিয়ানকে যা বলেছিল তাই তাকে আরিয়ানকে ব্যঙ্গত থাকে এবং বলে যে দেখলে তো আমার 1 সেকেন্ডের অভিনয় তুমি কেমনে গলে গেলে। আরিয়ান নিতুর গালে একটা হিট করে, মিডল ফিঙ্গার দেখিয়ে একটা দুষ্ট বকা দিয়ে চলে যায়। এদিকে ফারহান দেশে চলে আসে আর ছোট ভাই ফিন্সকে জড়িয়ে ধরে বলে যে এই ঘটনার সাথে জড়িত আর যার জন্য এই ঘটনা ঘটছে কাউকে ছাড়বে না, সবাইকে ওপারে পাঠিয়ে দিবে। এদিকে আরিয়ান আবারও খারাপ অভ্যাস শুরু করে দিয়েছে। জিল্লু বলে আপনি 2 দিন অজ্ঞান হয়ে পড়েছিলেন, এভাবে চললে তো মারা যাবেন। আর কার জন্য মারা যাবেন? যে মেয়ে আপনাকে ভালোই বাসে না। আরিয়ান বলে আমি যদি না বাঁচি তাইলে কাউরে বাঁচতে দিব না। আরিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পাহাড়ের লোকেরা আগে থেকে রেডি ছিল। আরিয়ান গাড়িতে একটা ট্রাক সজোরে ধাক্কা দেয়, আরিয়ান গাড়ির নিচে পড়ে যায়। তখন ফারহান সামনে এসে বলে এটা খতম, এবার নিতুকে খুঁজে। এদিকে ফারহানের লোকেরা নিতুকে খুঁজে পাচ্ছিল না। বেশ কয়েক মাস কেটে যায়। আরিয়ানের ব্যান্ডেজ খোলা হয়। আরিয়ানের আমাদের বাবাকে মারা হয়েছে আর তুমি ওকে বিয়ে করবা? ফারহান বলে যে এই মেয়ের জন্য একজনকে না 1000 জনকে মারা যায়, সারা জীবন এত মেয়ে দেখছে, বুকের বাম পাশটা কেমন নড়ে উঠেছে। ফারহান ফিন্সকে বলে বিয়ের ব্যবস্থা করতে। জিল্লু আরিয়ানকে খবরটা দেয় নিতুর আজকে বিয়ে হচ্ছে। আর এরপরে আরিয়ান দলবল নিয়ে বেরিয়ে পড়ে। যে দৃশ্যটা আমরা শুরুতে দেখেছিলাম, কাজী সাহেব নিতুকে কবুল পড়াবে, ঠিক এই সময় আরিয়ান হেলিকপ্টার থেকে নামে, একে একে সবাইকে শেষ করে সামনে আগাতে থাকে। নিতু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরিয়ান ফিন্সকে ওপারে পাঠিয়ে দেয়। সবশেষ সামনে আসে ফারহান, কিন্তু সে আরিয়ানের সামনে দাঁড়াতেই পারে না, তাকে একদম আগুনে জ্বালিয়ে দেয়। এবার শুধু নিতু ফারহানকে জড়িয়ে ধরে। এটাও কি তার অভিনয়? বোঝা যায় না। আরিয়ান বলে আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই, তোর প্রেমে পড়ছি। কোনোদিন কোনো মেয়ের মায়া পড়ি নাই, তোর মায়া পড়ছি। কোনোদিন কোনো মেয়ের নিয়ে স্বপ্ন দেখি নাই, তোরই নিয়ে দেখছি। আর তুই আমার স্বপ্নগুলো ভাইঙ্গা চুরমার করে দিয়া তুই আরেকজনের সাথে সংসার করবি আর আমি তোকে বাঁচিয়ে রাখবো ভাবছিস? আরিয়া নিতুকে শ্যুট করে দেয়। নিতু পড়ে যায় আর বলতে থাকে যা করছো ভালোই করছো, আমি এটাই চেয়েছিলাম। নিতু ভালোবাসার কথাগুলো বলে। যখন আরিয়ান রাগ করলে চলে যেত তখন নিতু আড়ালে কান্না করতো। আরিয়ান যখন হাসপাতালে ছিল নিতু তাকে লুকিয়ে দেখতে যেত আর তার জন্য নামাজ পড়তো, দোয়া করতো। আরিয়ান বুঝতে পারে সে কত বড় ভুল করছে। সে জিল্লুকে ডেকে বলে তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর, কিন্তু নিতুকে হেলিকপ্টারে উঠানোর আগেই নিতু ওপরে চলে যায়। দৃশ্যবোধ আদালতে আসে। এই ঘটনার পর আরিয়ান নিজেই থানায় গিয়ে ধরা দেয়। আরিয়ানের পক্ষে উকিল আদালতের সামনে আরিয়ানকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু আরিয়ান নিজে আদালতের সামনে সব স্বীকার করে নেয়। আদালতে আরিয়ানের ফাঁসির আদেশ দেওয়া হয়। এবার আর আদিব মির্জা ছেলেকে বাঁচাতে পারে না। রাত 12টায় আরিয়ানের মঞ্চে নেওয়া হয় আর আরিয়ানকে আর বাহিরে আদিব মির্জা নিজের মাথায় গান ঠেকায়। আর এখানেই শেষ হয় বরবাদ।